আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার যা করার তাই করবো সংসদের ভিতরে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তখন কি হবে? আমি আগেই বলেছি, বিরোধী দলের প্ল্যাটফর্ম দুইটা, একটা সংসদের ভিতরে আর একটা রাজপথে। রাজপথে আমরা যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাজপথে আমরা গঠনমূলক রাজনীতি করবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন ডেপুটি স্পিকারের ব্যাপার অফার করা হয়েছিল সহনশীলতা রাজনীতির দিক থেকে। তারা বলেছেন এটা তাদের উদারতা, তো আমরা তাদের উদারতাকে গ্রহণ করবো না। যদি এটা আমাদের অধিকারই না হয়ে থাকে তো উদারতার তো দরকার নেই। আমরা কি বলেছি? আমরা বলেছি যে জাতি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের পক্ষে গণভোটে হা বলেছে, ওখানেই উঠে আসছে। সুতরাং ওই সংস্কার বাস্তবায়ন হলে অটোমেটিক্যালি বিরোধী দল ডেপুটি স্পিকারের এই দায়িত্ব পাবে। আমরা চেয়েছি আংশিক নয়, পুরাটা, শুধু স্পিকার নয়, জাতির স্বার্থে সবটা জাতিকে দেওয়া হোক। আমাদের অবস্থান এখানেই পরিষ্কার, আমরা এটা বলেছি আগে, আপনারা আশা করি জানেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী বা সংসদ নেতা তারেক রহমান এখনো কোনো বক্তব্য নেই। আমরা কি সংসদের বাইরে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা একান্ত কোনো বৈঠকে সম্ভাবনা আছে? দুইটা বিষয়, একটা হলো কূটনীতিক যারা এসেছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, ওই দিন আসলে এই ধরনের কোনো পরিবেশ থাকেও না। আর আমরা ওয়ান প্রিন্সিপাল যারা ডিপ্লোম্যাটিক কোরে কাজ করেন, মিশনে বাংলাদেশে আছেন, আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কথা না তুললে আমরা তুলি, এটা আমাদের প্রিন্সিপাল। কারণ আমরা মনে করি যে আমার দেশের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমরা তাদেরকে আদালত মানাবো কেন? তারা আমাদের বন্ধু। তবে তাদের দায়িত্ব পালনের জায়গায় কোনো জায়গায় যদি তারা উদ্বিগ্ন হন, সেই বিষয়গুলো তারা তখন নিয়ে আসে, আমরা তখন ওই বিষয়গুলো তাদের সাথে শেয়ার। আমরা ফ্রেন্ড হিসাবে, আমাদের ফেলো ব্রাদার্স হিসাবে আমরা তাদেরকে সম্মান দিই, বাট আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে আমরা ওইভাবে জড়ায় ফেলতে চাই না। এটা তাদের জন্য সম্মানজনক না, আর আমাদের জন্য একেবারেই না। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে সামনে অনেক সংকট আসার আশঙ্কা করা হচ্ছে, সবচেয়ে বড় সংকট তো এখন প্রিভেইলিং যে ওয়ার চলতেছে, যুদ্ধ, যেটা, এই যুদ্ধ পরিস্থিতির যদি একটা সমাধানের দিকে না যায় এবং এটা যদি এখন যে শেপে আছে এটাও যদি মেনটেন হয়, তাহলে বাংলাদেশ বড় ধরনের কিছু ঝুঁকিতে পড়বে। শুধু জ্বালানি না, অনেক বিষয়ে ঝুঁকিতে পড়বে। কারণ আমরা জানি আমাদের অর্থনীতি, বিশেষ করে ফরেন ট্রেড, দুইটা উৎস থেকে চলে। একটা হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠায়, আর একটা আমাদের এক্সপোর্টের মাধ্যমে আমরা যেটুকু আর্ন করি, রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। এই যে এক্সপার্ট্রেট যারা আছেন, তাদের মধ্যে এই রিমিটেন্সটা বেশিরভাগ আসে ছোট ছোট ইনকাম যারা করেন তাদের কাছ থেকে। যারা বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন, সেই দেশে তাদের ফ্যামিলি আছে, তারা কিন্তু বাংলাদেশে রিমিটেন্স পাঠান। তারা হয়তো ঈদে, চাঁদে, পর্বণে, অনুষ্ঠানে বা বিশেষ অকাশনে কিছু গিফট করেন, কিন্তু নিজের ঘাম জড়ানো টাকাগুলো, ফরেন মানিগুলো কিন্তু এরাই পাঠায়, যারা সাধারণ মানুষ। আর এই সংখ্যাটা মিডিল ইস্টে সবচেয়ে বেশি। এখন আক্রান্ত হচ্ছে এরা ওয়ার্ল্ড। ইতিমধ্যে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে আহত পঙ্গু হয়েছে। ওখানকার অর্থনীতি যদি চ্যালেঞ্জে পড়ে, এই মানুষগুলো ওখানে থাকতে পারবে, তারা দেশে ফিরে আসতে বাধ্য হবে। তারা আসলে দুইটা সংকট দেখা দেবে। একটা হলো আমাদের রিমিটেন্স প্রবাহ, যেটা সেটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। 2 নম্বর হলো এই মানুষগুলা, জবলেস মানুষগুলা কি করবে? সমাজে অন্যরকম একটা পরিবেশ তখন তৈরি হবে।
আর জ্বালানির সংকট তো যদি দেখা দেয় মারাত্মক আকারে, তাহলে বাংলাদেশের জন্য বিশাল বিপদের কারণে। এমনিই আমাদের স্টক থাকে না, কারণ আমাদের টাকা পয়সা কম। তার উপরে যদি আবার অয়েল প্রাইস যেভাবে এখন হাইকে চলে গেছে, আরো যদি যায় বা এটাই যদি থাকে, তাহলে আমাদের কি হবে? এই বিষয়গুলো জাতীয় সমস্যা, এটা কোনো দলেরও না আর সরকারের একারও না, সারা দেশবাসীর সমস্যা। এই ক্ষেত্রে আব্দুল কাদের তাপাদার যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে সংসদের ভিতরে তো আলোচনা করবেনই, বাইরেও এটা নিয়ে আপনাদের কোনো ডিসকাশন হবে কিনা, সরকার যদি সেই রকম কোনো উদ্যোগ নেন, সেটা আমরা বিবেচনায় নেব। আমরা তখন দেখবো এটা কি করতে হবে। কারণ আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি এই এক টুকরা মাটির জন্য, বাংলাদেশের জন্য। আমরা মাটি এবং মানুষের কল্যাণ বিবেচনায় যখন যেটা প্রয়োজন, এটা আমরা করাটা আমাদের কর্তব্য হয় এবং করি। কিন্তু পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব